নমস্কার, হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আপনাদের সকলকে স্বাগত। এই সপ্তাহের হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডভার্টাইজিং এ ক্যারিয়ার। এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষজ্ঞ অরিন্দম নন্দী। স্যার, আপনাকে স্বাগত স্টুডিও। নমস্কার স্যার, প্রথমেই তো আমরা বলেছি যে আজকে আমরা অ্যাডভার্টাইজিং এ ক্যারিয়ার তাই নিয়ে আলোচনা করব। ক্যারিয়ার প্রসঙ্গটা একটু পরে আসছি, প্রথমেই একটুখানি যদি সহজ করে বুঝিয়ে দেন যে অ্যাডভার্টাইজিং এই ফিল্ড, এই ওয়ার্ল্ডটা ঠিক কি রকম বা কি কি নিয়ে গঠিত? বিজ্ঞাপন জগৎটা হচ্ছে যে কোনো জিনিসের বিজ্ঞাপন হতে পারে, সেটা কোনো পণ্য হতে পারে, কোনো পরিষেবা হতে পারে, যে কোনো জিনিস নিয়ে বিজ্ঞাপন করা সম্ভব। এবং এই বিজ্ঞাপনটা বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়। সেটা চিরাচরিত যেগুলো হোর্ডিং বা প্রেস অ্যাড, প্রিন্ট অ্যাড, খবরের কাগজে বিজ্ঞাপন, পত্রিকায় বিজ্ঞাপন, রেডিও বা টেলিভিশনে বিজ্ঞাপন, এগুলো আমরা দেখি। এখন ডিজিটাল মাধ্যম ভীষণভাবে ব্যবহৃত হচ্ছে বিজ্ঞাপনে এবং অনেকটাই ডিজিটাল সর্বস্ব হয়ে উঠেছে। এবং এআই এর ব্যবহার এবং যেভাবে অ্যালগোরিদম এগিয়ে নিয়ে যাচ্ছে সবকিছু, সেখানে ডেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এবং বিজ্ঞাপন সেটাকে ব্যবহার করছে। এইভাবেই বিজ্ঞাপন মাধ্যমটা এগিয়ে যাচ্ছে তার বিভিন্ন পণ্য এবং পরিষেবার বিজ্ঞাপন করতে করতে। আচ্ছা, তাহলে এই যে বিজ্ঞাপনের একটা বিস্তৃত একটা ক্ষেত্রের কথা বললেন, তাহলে এই বিজ্ঞাপনের যদি মাধ্যমগুলোকে একটু ডিটেলসে ধরে 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 বলেন যে কোন ক্ষেত্রে কি কি, মানে আমি বলছি যদি আপনি বলেন প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে, একেবারে টেলিভিশনের ক্ষেত্রে, অডিও ভিজুয়ালের ক্ষেত্রে, ডিজিটালের ক্ষেত্রে, আলাদা আলাদা বিজ্ঞাপনের ক্ষেত্রগুলো ঠিক কতটা আলাদা, কোথায় গিয়ে আলাদা? বিজ্ঞাপনে কতগুলো শব্দ ব্যবহৃত হয়। একটা হচ্ছে এটিএল, একটা হচ্ছে বিটিএল। এটিএল মানে অ্যাবাভ দ্য লাইন বলা হয় এবং বিলো দ্য লাইন হচ্ছে বিটিএল। অ্যাবাভ দ্য লাইন বলতে আমরা যেগুলো বুঝি সেটা হচ্ছে খবরের কাগজে বিজ্ঞাপন, তারপরে হোর্ডিং এর বিজ্ঞাপন, টেলিভিশনে বা রেডিওর বিজ্ঞাপন। এইগুলোকে আমরা যেটা সবাই আমরা দেখে অভ্যস্ত সেগুলো হচ্ছে অ্যাবাভ দ্য লাইন। লাইনটা কি? লাইনটা হচ্ছে, বিলো দ্য লাইনটা হচ্ছে ডিরেক্ট মার্কেটিং, ডিরেক্ট মেলার। হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন হলো, কিংবা আমি একটা মলে ঢুকলাম, সেখানে আমার মানে আমাকে জেনে আমার মতো করে মেসেজ পাঠানো হলো যাতে আমি সেটাতে আকৃষ্ট হই। এইগুলো হচ্ছে বিলো দ্য লাইন বিজ্ঞাপন। এই দুটো ধরনের বিজ্ঞাপন মোটামুটি হয়। এবার এর মধ্যে টেলিভিশনের বিজ্ঞাপন বা রেডিওর বিজ্ঞাপন আর প্রেসারের বিজ্ঞাপন, তার ভাবনা চিন্তা কমপ্লিটলি আলাদা হতে হয়। মূল ভাবনার ধারাটা এক রেখে সেগুলো পরিবর্তিত হয়। যেরকম হোর্ডিং এ আমি একটা লাইনের বেশি বিশেষ কিছু বলতে পারবো না, এই জায়গাটা দিলে লোকে 2 সেকেন্ডের বেশি গাড়ি থেকে সেটা দেখতে পাবে না বা রাস্তায় হেঁটে দেখে মনে রাখতে পারবে না। আবার খবরের কাগজের বিজ্ঞাপনে আমি অনেক কিছু লিখতে পারি, তার কারণ সেটা লোকে পড়তে পারে। সেই পড়াটা খুব বেশি লেখা না হলেও অ্যাটলিস্ট খবরের কাগজ তো আমি পড়ার জন্যই পড়ছি, সেই কারণে পড়ার অভ্যেসটা আছে বলে খবরের কাগজের বিজ্ঞাপনে ছবি এবং লেখা অনেক বেশি থাকে। আবার টেলিভিশন বিজ্ঞাপনে একেবারেই অন্য, সেখানে 40 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আমাকে একটা গল্প দেখিয়ে বা একটা গল্প বুঝিয়ে একটা জিনিস মনে রাখাতে হবে। রেডিওতে একেবারেই ছবি নেই, সুতরাং সেটাতে শব্দ দিয়ে, ধ্বনি দিয়ে এমনভাবে আমাকে আকর্ষণ করে বিজ্ঞাপন তৈরি করতে হবে যাতে লোকে সেটা মনে রাখতে পারে। একদমই তাই, আমরা এই নিয়ে আলোচনায় থাকবো হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হচ্ছে আমাদের যে অ্যাডভার্টাইজিং এ ক্যারিয়ার। এই অ্যাডভার্টাইজিং এ ক্যারিয়ার এই নিয়ে আলোচনা হচ্ছে এবং অবশ্যই এই নিয়ে আরো কথা হবে, যেটা বিশেষত্ব আপনারাও আসতে পারেন দূরভাষে আপনাদের প্রশ্ন নিয়ে। যে অ্যাডভার্টাইজিং এ ক্যারিয়ার যদি আপনার হতে চায়, আপনি যদি চান যে অ্যাডভার্টাইজিং ফিল্ডে আপনি কাজ করবেন, সেই ওয়ার্ল্ডে আপনি থাকবেন, তাহলে কিন্তু আজকের হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাস আপনারই। স্যার, আমরা যেটা আলোচনায় ছিলাম সেটা নিয়ে থাকবো, সেটা হচ্ছে যে এই যে বললাম যে বিভিন্ন ক্ষেত্রগুলোর কথা, কিন্তু অডিওর ক্ষেত্রে একটু রেডিওর প্রসঙ্গে আসবো, যেহেতু মানে আকাশবাণী বা বেসরকারি রেডিও, বেতার প্রচার তরঙ্গ, সেটাও তো একটা বড় বিজ্ঞাপনের জায়গা। রেডিওর ক্ষেত্রে বা বেতারের ক্ষেত্রে কোথায় গিয়ে এটা আলাদা হয়ে যায়? প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে যে মানুষ কিন্তু বিজ্ঞাপন শুনতে আসেননি, বিজ্ঞাপন শোনা তার কাজ নয়। তিনি রেডিও শুনছেন গান শোনার জন্য বা খবর শোনার জন্য। একদম। সুতরাং বিজ্ঞাপন তার মধ্যে আমি যখন ঢুকিয়ে দিচ্ছি, অনেক ক্ষেত্রেই তিনি কিন্তু রেডিও বন্ধ করে দিতে পারেন, কারণ তার মনে হতে পারে যে এটা সময় নষ্ট হচ্ছে, আবার যখন গান শুরু হবে আমি তখন শুনবো। সুতরাং বিজ্ঞাপন, রেডিওর বিজ্ঞাপন সেই রকম আকর্ষণীয় যদি হয়
যেখানে সে থামবে, থেমে বিজ্ঞাপনটা শুনবে, মনে রাখবে, তাহলে সেই বিজ্ঞাপনের সার্থকতা। সেটা কি করে করতে হবে, সেই ধরনের নানান রকম, সেটা কমিক্যাল হতে পারে, মজার হতে পারে, এমন কিছু হতে পারে যেটা আমি এক্সপেক্ট করছি না, আমি একেবারেই আশা করছি না, ধাম করে আরে এমন কিছু হলো যেটা আমি শুনতে বাধ্য হলাম। আমাকে আমার যে অ্যাটেনশন সেইটাকে ধরে রাখার কাছে, যে টার্গেট লিসনার তাদের কাছে যে ধরে রাখার ওইটুকু মুহূর্তের মধ্যে সে তাকে যদি ধরে না রাখতে পারি, তাহলে সেই বিজ্ঞাপনের কোনো সার্থকতা নেই। এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং আমি যখন রেডিওতে বিজ্ঞাপন শুনছি, সেই বিজ্ঞাপন শুধু যে আমাকে তথ্য পরিবেশন করছে তা কিন্তু নয়, বিজ্ঞাপন কিন্তু তথ্য পরিবেশন করে না, মানে সঙ্গে এন্টারটেইন করছে, তথ্য এমন ভাবে পরিবেশন করছে যাতে মানে আকৃষ্ট বা আকর্ষিত হয় ভোক্তা পণ্যের দিকে। মানে কখন যখন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান বাজানো হবে, তখন ওই টিং 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 করে প্রথমে 10 সেকেন্ডের যে ছোট্ট একটা আমাদের মানে সিগনেচার টিউন আমরা হয়তো বাজাচ্ছি প্রোগ্রামের, তখন যেন সেটা থেকেই বোঝা যায় যে এইগুলো আনন্দটা আসছে, বা তার ধরে থাকাটা যেন সেখান থেকে একেবারেই তাই। এবং অনেক এই ধরনের সুর আছে, অনেক ধ্বনি আছে, অনেক পরিচিত ব্র্যান্ডের আমরা জানি, এটা কানে এলেই আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে এই ব্র্যান্ড বা এই প্রোডাক্ট। এই জিনিসটা কিন্তু একদিনে হয় না, এটা খুব ম্যাজিক্যালি হয়। অনেক পণ্যের কথা আমরা জানি যেগুলো সুরটা শুনলেই আমরা বুঝতে পারি এটা ওটা নয়। তো এই জিনিসটা করা কিন্তু বিজ্ঞাপন যারা তৈরি করেন তাদের মাথা থেকেই আসে। তারপরে যারা সঙ্গীত পরিচালনা করেন তারা সেটা ভেবেই জিঙ্গল তৈরি করেন বা সুর তৈরি করেন। আমি এই নিয়ে কথা বলবো, কিন্তু সঙ্গে বন্ধু আছে, জেনে নি তার প্রশ্ন কি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, এবং আপনার প্রশ্নটা ঠিক কি? হ্যালো, নমস্কার। 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 আমি উত্তর চব্বিশ পরগনা জেলার মৎস্যন্দপুর থেকে অমিয় মজুমদার বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে আমরা যে গ্রাজুয়েশনটা করি, সেটা ধরুন আপনার যদি কেউ পলিটেকনিক করে বা ইকুইভ্যালেন্ট অন্য কোনো কোর্স করে যারা গ্রাজুয়েট হয়, তারা কি বিজ্ঞাপনে কি এখানে কোনো কোর্স করতে পারবে? আচ্ছা আচ্ছা, অবশ্যই আপনি সঙ্গে থাকুন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাব। উনিও বলেছেন যে গ্রাজুয়েশনের ইকুইভ্যালেন্ট যেগুলো হয়, পলিটেকনিকের ডিপ্লোমা বা এরকম জাতীয় কোর্সগুলো যেগুলো আইটিআই করে অনেকে, সেগুলো করলে এইচএস এর পর যেগুলো ইকুইভ্যালেন্ট ডিগ্রি প্রায় অলমোস্ট, সেগুলো করলে কি তারা অ্যাডভার্টাইজিং ফিল্ডে আসতে পারে? একেবারেই অ্যাডভার্টাইজিং এর জন্য কোনো আলাদা পড়াশোনা বা আলাদা কোনো গ্র্যাজুয়েট হতেই হবে বা করতে হবে, এটা কোনো ব্যাপার নয়। বেসিক একটা গ্র্যাজুয়েশন দরকার হয়, কিন্তু গ্র্যাজুয়েশন না করে অন্য কিছু করেও যদি কেউ আসতে চান তাহলে কোনো বাধা নেই। আমাদের সময় বহু মানুষ বিজ্ঞাপনে এসেছেন যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়েও বিজ্ঞাপনে এসেছেন। মানে আগে এরকম বহু রেফারেন্স পাওয়া যায় স্যার, সেটা আপনি অবশ্যই আরো অনেক বেটার জানবেন, যেহেতু আপনার দীর্ঘ 40 বছর, প্রায় 4 দশকের বেশি সময় বিজ্ঞাপন নির্মাতা হিসেবে বা বিশেষজ্ঞ এই ফিল্ডের হিসেবে কাজ করেছেন। আপনি আরো জানবেন যে আগে কিন্তু অনেকে মাধ্যমিক পাস করে 12 পাস করেও তারা কিন্তু কাজ করতে 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 মানে সহকারী থাকতে থাকতে তারা কিন্তু একেবারেই তাই, প্রচুর তাদের হাত থেকে ভালো কাজ বেরিয়ে। একেবারেই তাই। এইটা এতে কোনো বয়স বা এর কোনো বাধ্যবাধকতা নেই। যদি কিন্তু তিনি মনে করেন যে আমি বিজ্ঞাপন করতে পারি বা করতে পারবো বা আমার উৎসাহ বা আকর্ষণ আছে বিজ্ঞাপন জগতের, এবং যারা যে কোম্পানিতে জয়েন করছেন তারা যদি মনে করেন যে না এর মধ্যে সেই জিনিসটা আছে, তাহলে সহজেই জয়েন করা, কোনো অসুবিধা নেই। এবং একটা জিনিস জিজ্ঞেস করি, সব পরীক্ষার ক্ষেত্রে বা সব কাজের ক্ষেত্রে আমরা একটা এখন অন্তত বর্তমান সময় দাঁড়িয়ে যে মিনিমাম গ্রাজুয়েশন একটা আমরা বেঁধে দিই, কারণ যেহেতু পড়াশোনার মান বা সবগুলো ক্ষেত্রে আমরা একটা বিচার করি যে এইচএসটা অনেকটা কম হয়, গ্রাজুয়েশন হলে মিনিমাম একটা বেসিক তার ম্যাচুরিটি লেভেলও তৈরি হয়, ম্যাচুরিটি লেভেল এবং নানান রকম পড়াশোনা শিক্ষা সবগুলোই। সেক্ষেত্রে আপনি বলছেন যে মানে যদি হিউম্যানিটিজ নিয়ে কেউ পড়ে, কমার্স নিয়ে পড়ে বা সায়েন্স নিয়ে পড়ে, কোনো অসুবিধা নেই, যে কোনো ফিল্ড থেকেই তার যদি ক্রিয়েটিভ মাইন্ড থাকে, তার যদি এই দিকে মানে কোনো রকম আলাদা করে ভাবনা চিন্তা থাকে, সে আসতেই পারে। একদম। সঙ্গে আবারও বন্ধু রয়েছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে, এবং আপনার প্রশ্নটা ঠিক কি? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলুন। আপনাদের সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা এবং হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আপনারা মিডিয়া বা বিজ্ঞাপন সম্বন্ধে বলছেন, আমার প্রশ্ন, ধরুন যে কোনো প্রাইভেট সংস্থা বা যারা ফ্রিল্যান্স রিপোর্টিং বা ফটোগ্রাফ, ফ্রিল্যান্স ফটোগ্রাফার বা ফ্রিল্যান্স রিপোর্টিং বা বিভিন্ন ফ্রিল্যান্স মিডিয়া আছে, তাদের কি কোনো সুযোগ আছে? এটাতে কোনো বয়সের বা এই লিমিট, ধরুন অনেক বয়সেও তো করা যায় যদি কর্মক্ষম থাকে। এগুলো আমার বলার, এগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে।
নিশ্চয় নিশ্চয় এগুলোতেও জানবো। উনি বিভিন্ন ডিপার্টমেন্টের কথা বলছেন, বিভিন্ন মানে অ্যাডভার্টাইজিং এর বিভিন্ন এরিয়াগুলো নিয়ে আমরা কথা বলবো। সেগুলোতে বলছেন যে এজ লিমিট কি কিছু আছে, যে ওনার কর্মদক্ষতা কোনো এজ লিমিট নেই, কোনো এজ লিমিট নেই। তবে একটা চাকরির ক্ষেত্রে আমাদের দেশের যে একটা 60 বছরের রিটায়ারমেন্টের একটা এজ লিমিট আছে, সেইটা এখানেও আছে, বিভিন্ন কোম্পানিতে আছে, কিন্তু তারপরেও অনেকে নিজে বিজ্ঞাপন করে যাচ্ছে, ফ্রিল্যান্স করে যাচ্ছে, করতেই পারে অবশ্যই। এবং এই ক্ষেত্রে আমি এটা জিজ্ঞেস করবো, তাহলে এই অ্যাডভার্টাইজিং এর বিষয়টা কি কারা কারা করতে পারে সেগুলো জানলাম। এবার একটুখানি আরেকটু গভীরে আমরা প্রবেশ করি, যে অ্যাডভার্টাইজিং যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে যে অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলো কাজ করে তার মধ্যে কতগুলো আরো আলাদা ইন্ডিভিজুয়াল এরিয়া রয়েছে কাজের, তাহলে অন্তত বুঝতে আরো সুবিধা হবে। একটা বিজ্ঞাপন, টিপিক্যাল বিজ্ঞাপন সংস্থায় অনেকগুলো বিভাগ থাকে। যেরকম একটা বিভাগের নাম হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, তাদের কাজ হচ্ছে ব্যবসা আনা এবং সেই ব্যবসা বা মক্কেলকে মানে তার যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের ইনফ্যাক্ট জন্ম দেওয়া। জন্ম তো হয়, আমি একটা ধূপকাঠি বিক্রি করব, আমি আমার কোম্পানি, এবার আমি জানি না ধূপকাঠির নাম কি হবে, কিভাবে বিক্রি করতে হবে। এইবার সেই ধূপকাঠি, বাজারে তো ধূপকাঠি নানান রকম আছে, সুতরাং এই ধূপকাঠি অন্য ধূপকাঠির থেকে কিভাবে আলাদা হতে পারে সেইটা বিজ্ঞাপন সংস্থা ঠিক করে দেয়। এবং বাকি ধূপকাঠি এই বাজারে এই দামের মধ্যে থাকলে আমি আরো একটু বেশি দামে যদি এটা বিক্রি করতে চাই, তাহলে আমি কি বলতে পারি বা কি এর সঙ্গে যোগ করতে পারি যাতে লোকে এটাতে আকৃষ্ট হয় এবং আমার ধূপকাঠিটা কিনতে পারে। সেটা সব ধূপকাঠিতেই সুন্দর গন্ধ বেরোয়, কিন্তু তার সঙ্গে যদি আমি বলি এটা মশাও তাড়ায়, কথার কথা বলছি, তাহলে হয়তো আমি 2 টাকা বেশি দামে বিক্রি করতে পারবো সেই ধূপকাঠিটা। এই আইডিয়াগুলো কিন্তু মূলত বিজ্ঞাপন সংস্থা থেকে আসে। তো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট হচ্ছে একটা বিভাগ যারা ব্যবসাটাকে সামলায়, তারা কখন কি বিজ্ঞাপন দরকার, কত কি দরকার, কত বাজেট আছে, এই সমস্ত। এরপর হচ্ছে ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট, সৃজন বিভাগ, তারা আসলে বিজ্ঞাপনটাকে তৈরি করেন। কিভাবে তৈরি করেন? তারা যে মানুষ এই ধরনের পণ্য কিনবেন তার একটা ছবি তৈরি করেন, যে ইনি সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত কি কি করেন বা করতে পারেন, তার একটা তালিকা একেবারে সিনেমার মতো চোখের সামনে ভাসে। মানে টার্গেট পপুলেশনটা একদম ঠিক, পপুলেশন না, এবং তার সাইকোগ্রাফিক। আমি তো জানি যে ঠিক আছে তার কত বয়স হবে, সে কোথায় থাকতে পারে, তার কত রোজগার হতে পারে, কিন্তু বাকি জিনিসটা জানি না। সে টুথপেস্ট দিয়ে দাঁত মাজে না গুঁড়ো দিয়ে কি বলে মাজন দিয়ে দাঁত মাজে, আমি জানি না। সেইটা যদি জানতে পারি, তারপর সে স্কুটারে করে অফিসে যায় না ট্রেনে করে যায় না বাসে করে নাকি গাড়ি চালিয়ে যায়, এগুলো জানতে পারি। এইটা করে 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 তার ঘুমোতে যাওয়া পর্যন্ত যদি একটা পূর্ণাঙ্গ ছবি আমরা তৈরি করতে পারি, তাহলে বুঝতে পারি কোন জায়গায় কোন ফাঁকে আমার পণ্যর বিজ্ঞাপন দেখা সে অবকাশ পাবে, এবং সেই বিজ্ঞাপনটা কিরকম হতে হবে যাতে তার এই এত ব্যস্ততার মধ্যে, এত কাজের মধ্যেও সে আমার বিজ্ঞাপনটা দেখে। বিজ্ঞাপন কেউ পয়সা দিয়ে দেখে না, তাকে জোর করেও দেখানো যায় না। সুতরাং বিজ্ঞাপন যদি আকর্ষণীয় হয় তাহলেই সে আকৃষ্ট হবে। বিজ্ঞাপন যদি তার কাজে লাগে মনে হয় তবেই সে আকৃষ্ট হবে। কাজে আজকেও লাগতে পারে, আজকে নাও লাগতে পারে। এমন একটা পণ্যর বিজ্ঞাপন আমি দেখলাম যেটা আমি কখনোই কিনবো না ভাবছি, কিন্তু দেখা গেল আমার 20 বছর বয়স হয়ে গেল কি 30 বছর পরে আমার যথেষ্ট আর্থিক সম্বল হলো, তখন মনে হলো যে ওইটাই কিনবো, অন্য কোনোটা কিনবো না। এই ধরনের অনেক গাড়ি, বিলাসবহুল গাড়ির বিজ্ঞাপন আমরা দেখি, দেখে মনে হয় যে এটা দেখে কি হবে, এই গাড়ি তো আমি কিনবো না কখনো, কিন্তু হয়তো কিনবো, এবং কিনলে আর 5টা গাড়ির মধ্যে ওই গাড়িটাই আমার যাতে মনে থাকে, সেখানে হচ্ছে বিজ্ঞাপনের সার্থকতা। এরপরে আছে মিডিয়া ডিপার্টমেন্ট। মিডিয়া ডিপার্টমেন্টের কাজ হচ্ছে যে বাজেট অনুযায়ী কোথায় কিরকম কতটা বিজ্ঞাপনের কি সাইজ হলে সেটা দেওয়া যেতে পারে, কোথায় ফিল্মটা কতটা কিভাবে চলতে পারে, কত মানুষ দেখতে পারে, কত পার্সেন্টেজ, এদের সংখ্যা নিয়ে কাজ, সংখ্যা তত্ত্ব নিয়ে কাজ এরা তৈরি করেন। এরপরে আরো এগিয়ে যাচ্ছে অ্যানালিটিক্স, আজকাল যেটা ডেটা অ্যানালিটিক্সের কাজ করছে। এরা বলছেন যে আমি জানি এই মানুষটি এই সময় এই জিনিসটা করেন এবং এইখানে এই সামাজিক মাধ্যম ব্যবহার করে এতটা সময় কাটান, সেইখানে আমার জিনিসটা ঢুকিয়ে দিলে তিনি আমার কথা মনে রাখবেন, এইরকম। এছাড়া হচ্ছে প্রিন্ট অ্যান্ড প্রোডাকশন, তারা এই যে পোস্টার তৈরি হবে বা ড্যাংলার তৈরি হবে বা নানান রকম জিনিসপত্র, প্যাকেজিং তৈরি হবে, ফ্লেক্স, সমস্ত কিছু তারা ঠিক করেন। প্যাকেজিং একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা একটা রেডি হলো মোড়ক কিভাবে তৈরি হবে, সেটা আকর্ষণীয় কিভাবে, সেইটা প্রিন্ট অ্যান্ড প্রোডাকশন করে। স্টুডিও ডিপার্টমেন্ট আছে, তারা বেসিক যে লেআউটগুলো হয় সেইগুলোকে আর্টওয়ার্ক তৈরি করে, যেটা আমরা খবরের কাগজে আসলে দেখি,
বা হোর্ডিং এ দেখি, ওটা তাদের কাজ। কিংবা কোনো ব্রোশার তৈরি হচ্ছে, সেইটা আলটিমেটলি ছাপার আগে যাদের কাছে আসে তারা হচ্ছে স্টুডিও ডিপার্টমেন্ট। এইরকম অনেক 5-7টা বিভাগ আছে এইসব নিয়ে বিজ্ঞাপন। ডিজিটাল তো বললাম আগে। এবং তার সঙ্গে ধরুন এখন যদি অডিও বা অডিও ভিজুয়াল হয় তাহলে ভয়েস ওভারের একটা কাজ, তার সঙ্গে ভয়েস ওভার ম্যাচ করা বা অডিও ভিজুয়ালের কাজ এখন যেটা হয় সেটা হচ্ছে কোনো বিজ্ঞাপন সংস্থায় একটা সময় ছিল একটা ফিল্ম ডিপার্টমেন্ট, এখন আর নেই। আচ্ছা, এখন কোনো ফিল্ম বা রেডিওর কাজ হলে সেটা বাইরে থেকে আমরা আউটসোর্স করি। কোনো পরিচালক ভালো যারা এই ধরনের বিজ্ঞাপন তৈরি করেন, সেটা বম্বের হতে পারে, কলকাতার হতে পারে, যেখানকার হতে পারে, সেইটা আউটসোর্স করে। অনেক সময় আজকাল দেখা যাচ্ছে বিজ্ঞাপন সংস্থার মধ্যেও অনেকে পরিচালনা করছে ছবির, কিন্তু বাকি যে সমস্ত ক্যামেরা বা সাউন্ড ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো বাইরে থেকেই নেওয়া হয়, এগুলো বিজ্ঞাপন সংস্থায় থাকে না। আচ্ছা, এবং ছবি তোলাও তাই, ফটোগ্রাফিও তাই। ফটোগ্রাফি আমরা বাইরে থেকে ফটোগ্রাফার যারা বিজ্ঞাপনের ছবি তোলেন, সেই ধরনের আমার পণ্যের ছবির মতো আমি যেরকম ভেবেছি সেরকম যে সবচেয়ে ভালো তুলতে পারবেন সেই ফটোগ্রাফারকে দিয়ে আমরা ছবি তোলাই। মানে যে আমরা ক্রিয়েটিভ যাদের, সেই ফটোগ্রাফার আলাদা করে মানে তারা বাইরে থেকে তাহলে তাদের হায়ার করেন তখন। সেটা চিরকালই ছিল, সারা পৃথিবী জুড়ে চিরকালই ছিল। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে বলি যে এই যে কাজ করার শুরু, প্রথম দিকে যখন আপনার কাজ করার শুরু, সেখানে কি কোনো সময় ভাবে মানে ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার হয়? মানে আমার জিজ্ঞেস করতে ইচ্ছা হয়, কারণ পশ্চিমবঙ্গের নিরিখেই জিজ্ঞেস করছি, যেহেতু বাংলা মাধ্যমে বেশিরভাগ ছাত্রছাত্রী অনেক সময় পড়াশোনা করে, সেই জায়গা থেকে তাদের মনে অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা হয় না। মানে ভাবনা চিন্তা করতে ভাষার দরকার হয় না। সুতরাং আমি একটা ইংরেজি বিজ্ঞাপনের, আমি ইংরেজি জানি না, যদি নাও জানি, আমি বাংলায় সেই জিনিসটা যদি একজন ইংরেজি কপিরাইটারকে বোঝাতে পারি আমার ভাবনাটা, সে ইংরেজি লাইনটা লিখে দিতে পারে। আসল জায়গা হচ্ছে ভাবনা, মূল চিন্তা ভাবনাটা, মানে বিগ আইডিয়া যেটা আমরা বলি, সেটাই আসল। সেইটা ভাবার জন্য কোনো ভাষা প্রয়োজন হয় না। মানে ক্রিয়েটিভ থটটাই বলছেন যে সেখানে ক্রিয়েটিভ থটের বিগ আইডিয়া, মানে অনেক তো থট হতে পারে, একটাই আইডিয়া হয়। সেই আইডিয়াটা এমন একটা আইডিয়া যেটা ভাবা যায় না। যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা সময় একটা আইসক্রিমের বিজ্ঞাপন এক সময় হয়েছিল, খুব পপুলার হয়েছিল। তার একটা ইংরেজি লাইন ছিল, হেলথ দ্যাট মেলথ ইন ইয়োর মাউথ। সেইটার বাংলা করা হলো, মুখে দিলে গলে যায় আহারে কি পুষ্টি। এবার মজাটা হচ্ছে আহারে কথাটার মধ্যে আহারে আর আহারে। তো এই যে মজাটা করে, এতে কি হলো, আমার পুষ্টি আছে এই আইসক্রিমে, সেটাও পরিষ্কার হলো, আবার মজাও আছে, মুখে দিলে গলে যায়, এটাও হলো। অর্থাৎ কি হলো, মা এবং শিশু, যিনি আইসক্রিমটা কিনে দেবেন শিশুকে, দুজনেই আকৃষ্ট হলেন এই লাইনটা। মা আশ্বস্ত হলেন, এতে পুষ্টি আছে, কোনো অসুবিধা নেই, মানে আর শিশু সন্তুষ্ট হলো যে দেওয়া যেতে পারে, আর ছেলের আবদারটা বা বাচ্চার আবদারটা একদমই তাই, একদমই। তো এই জিনিসগুলো করতে, এই ভাবনাগুলো ভাবতে, এই আইডিয়াগুলো ভাবাটাই হলো আসল। এবং লেখাফা, তার জন্য কিন্তু খুব ভালো করে আমাদের জানতে হবে, ভাষাটাকে জানতে হবে। সে ইংরেজি হোক, হিন্দি হোক, বাংলা হোক, যে ভাষাই হোক না কেন, তার যে ব্যাকরণ, তার বানান, এইগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিসও মনে হয়, ধরুন যাদের কাছে এই বিজ্ঞাপনটা পৌঁছবে, তাদের মনটা বুঝতে, তাদের মতো করে যদি শব্দ চয়ন করা যায়, মানে একটু সহজ সরল শব্দ চয়ন, অথচ তার মানেটা অনেক গভীর, এরকম, সেটাই। আমি যদি দুর্বোধ্য খুব ভাষা ব্যবহার না, তাহলে চলবে না। মানে সেই ভাষার উৎপত্তি দেখাতে গিয়ে, কিন্তু সেটা কি বিজ্ঞাপন তো আশা করি গ্রহণ করবে না। একেবারে সাধারণ ভাষায়, সহজ ভাবে, সাধারণের জন্য, যে জন্য রবীন্দ্রনাথ বলেছেন সহজ কথা যায় না বলা সহজে। বিজ্ঞাপন ব্যাপারটাও তাই, কঠোর পরিশ্রম আছে, ভীষণ ডিসিপ্লিন আছে এর মধ্যে। যেমন এর মধ্যে শৃঙ্খলা যেমন আছে, বিশৃঙ্খলাও আছে। আচ্ছা, দুটো মিলিয়ে, যে শুধু যে আমি 10টা-5টা চাকরি করলাম বিজ্ঞাপনটা, একেবারেই তা নয়। আচ্ছা, বিজ্ঞাপন সংস্থা বলতে পারে যে তুমি 3 ঘন্টা ঘরের মাঠে হাওয়া খেয়ে চলে এসো, সেখান থেকেও একটা লাইন চলে আসতে পারে, আমি ফিরে এসে সেটা লিখতে পারি। কিংবা একটা রেস্টুরেন্টে চলে গেলাম, সেখানে বসে আমি খাবার দাবার খেলাম, বন্ধুর বাড়ি গেলাম, কোনো অসুবিধে নেই। 10টা-5টা চেয়ারে বসে বিজ্ঞাপন হয় না, মানে গতানুগতিক একটা জায়গা নয় না। সেটা সেই ডিসিপ্লিনটা থাকতে হবে, যে আমি এই সময়ের মধ্যে আমি লাইনটা বার করবো বা আইডিয়া বার করবো। কিন্তু কি করে আইডিয়াটা আসবে, তার জন্য ফ্রিডম দেওয়া, বা তাকে একটুখানি স্বাধীনতা দিয়ে, কোথাও সম্পূর্ণ স্বাধীনতা, তাকে একটু ছেড়ে দেওয়া, মানে সম্পূর্ণ স্বাধীনতা, ঘরে বেঁধে চেপে বসে না, একদম। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে একটু জানবো যে এরকম কোনো কাজের যদি অভিজ্ঞতা, মানে করতে গিয়ে ধরুন কোনো একটা এই
মানে দীর্ঘ 4 দশক কাজ করতে গিয়ে যেটা হয়েছে, ধরুন কোনো একটা প্রোডাক্ট কিছু একটা এসছে, কিন্তু সেখানে হয়তো কোনো একটা লাইন বা কোনো কনসেপ্ট আপনি কাজে লেগেছেন যেটা হয়তো আগে আপনার কোথাও জীবনে হয়তো দেখা শোনা বা তার সঙ্গে রিলেট করেছেন, চিরকালই হয়। যেরকম আমাদের, আমি যেটা বলছিলাম যে বিজ্ঞাপনের আসল মূলধন হচ্ছে এক্সপিরিয়েন্স, যে আমার কতটা অভিজ্ঞতা, এবং অভিজ্ঞতা যত বাড়বে, যত বিস্তৃত হবে, তত বেশি আমি কি বলে আরো শক্তিশালী হব বিজ্ঞাপন নির্মাতা হিসেবে। যেরকম ছোটবেলায় পড়া সহজ পাঠ কিংবা রামায়ণ মহাভারত, ঋতুপর্ণ ঘোষ আমার সঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছেন, বহু বিজ্ঞাপন বড়লিনের আমরা দেখেছি বা বিভিন্ন এর দেখেছি যেখানে এই রামায়ণ মহাভারত পুরাণ এগুলো উঠে এসছে, ছোটবেলায় দেখা দুর্গাপুজো বা তার যে নানান রকম আচার ব্যবহার আছে, এই সমস্ত কিছু আমরা বহুভাবে, আমি যেমন একটা মশলার জন্য বিজ্ঞাপন করেছিলাম পুজোর সময়, 5টা বিজ্ঞাপন 5 দিন বেরিয়েছিল। সেই বিজ্ঞাপনের যে মূল ভাবনা সেগুলো সমস্ত পুরাণ থেকে নেওয়া, এবং বিভিন্ন রকমের মশলা কিভাবে এই 5 ফোড়নটা এলো কোত্থেকে, হ্যাঁ, মিষ্টি কিভাবে এলো, ব্যান্ডেল চিজ কিভাবে এলো, কিংবা এই যে তেতো খাই আমরা খাবারের আগে প্রথমে, সেইটা কিন্তু মহাভারতে আছে, সেইখান থেকে এসছে। কিংবা বিশ্বে গ্রিসে এই ধরনের বা টার্কিতে দেখেছি তেতো খাওয়ার একটা অভ্যেস আছে। তো এই ধরনের জিনিসপত্র কিন্তু ভীষণভাবে সমৃদ্ধ করে বিজ্ঞাপনের চিন্তাধারা। এই জন্য ভীষণ পড়াশোনা করা উচিত, চোখ কান খোলা রাখা উচিত, সব রকমের খাওয়া, সব রকমের পান, সব রকমের জিনিস দেখা, সব রকমের সিনেমা দেখা, ঘুরে বেড়ানো চারিদিকে, চোখ কান খোলা না রাখলে বিজ্ঞাপন করা সম্ভব না। ঠিক। এবং একটুখানি আসি, কিছু বিজ্ঞাপন কিছু আপন, এই আপনারই লেখা একটি বই, হ্যাঁ, এই বইটি লেখার ভাবনা যে কিছু বিজ্ঞাপন কিছু আপন, মানে বিজ্ঞাপন কিভাবে আপন হতে পারে এবং এই আপন হওয়ার ক্ষেত্রে বিষয়গুলো কিভাবে বিজ্ঞাপনে আসতে পারে, আমার এইটা মনে হলো হঠাৎ করে। এই বইয়ের ভাবনা, আমি বইটা পড়িনি কিন্তু আমার নাম শুনে আমার মতো করে মনে হচ্ছে যে এই বইটা লেখার কথা বা সকলের কাছে, দর্শকের কাছে একটা বা পাঠকদের কাছে নিয়ে আসা, যে বিজ্ঞাপনের একদম হাতে খড়ি করা বা বিজ্ঞাপন জিনিসটা কি জানানোর জন্য কখন উপলব্ধি করলেন যে এরকম একটা বিষয় লেখা? আমার এই প্রথম বইটা, আমার 3টে বই বেরিয়েছে, তার মধ্যে 2টো বই বিজ্ঞাপনের, একটা বই ঘুরে বেড়ানো নিয়ে। প্রথম বইটা লেখাটা আমি আসলে কখনোই ভাবিনি বই লিখবো। আমার প্রচুর লেখা প্রকাশিত হয়েছিল বিভিন্ন পত্রপত্রিকায়, বিজ্ঞাপন সংক্রান্ত লেখা। সেখানে 5টা ব্র্যান্ড দিয়ে তার অ্যানালিসিস দিয়ে হয়েছিল, বা আরো নানান রকম বিজ্ঞাপন কিভাবে হয়, কিভাবে করলে কি হয়, বা এই ধরনের নানা রকম লেখা। সেই লেখাগুলো একত্রিত করে এই সংকলনে প্রকাশিত হয়েছে, যেটা আমার মনে হয়েছে এটা কোনো তাত্ত্বিক লেখা নয়, বিজ্ঞাপনের মানুষের জন্য লেখা নয়, আপনার সাধারণ মানুষের জার্নিটা। হ্যাঁ, সাধারণ মানুষ যারা বিজ্ঞাপনের প্রতি ইন্টারেস্ট আছে তারা পড়লে অনেকটা সমৃদ্ধ হবেন, যে ও বিজ্ঞাপন ব্যাপারটা তাহলে এই ব্র্যান্ডগুলো আমরা যে ব্যাপারগুলো দেখি এটা এইভাবে দেখা উচিত, এই ধরনের জিনিসপত্র। সেখান থেকে একবারে আমি থার্ড এটা চলে আসি, যেটা এখনো হাতে পায়নি সবাই, হয়তো হাতে পায়, বইমেলায় যাহা বলিব মিথ্যা বলিব। হ্যাঁ, এক্ষেত্রে আমার মনে হয় যে বিজ্ঞাপন বলতে গেলে কি মিথ্যে বলতে হয়? এই টাইটেলটা নিয়েছি আমি, যাহা বলিব মিথ্যা বলিব, বিজ্ঞাপনের সত্যি কথা বইটার নাম। এবং এইটার এই কারণে, তার কারণ হচ্ছে মিথ্যা মানে মিথ, মিথ মানে হচ্ছে মিথ্যা, অর্থাৎ একটা মিথ্যা বা অসত্য বারবার শুনতে 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 সেটা কিন্তু সত্যি হয়ে যায়। হ্যাঁ, এবং বিজ্ঞাপনে আমরা মিথ্যে কথা বলি না, আমরা আবার সম্পূর্ণ যে সত্যি কথা বলছি সবসময় সেটাও হয়তো বলি না, কিন্তু এমন একটা কথা এমন ভাবে বলি যেখানে আমরা একটা স্বপ্ন দেখাতে চাই, মানে সেটাকে স্বপ্নের কারিগর হিসেবে আমরা। সেটাকে আপেক্ষিক, যে সময়ে বলছেন সেই সময়ে দাঁড়িয়ে সেটা হয়তো তার বাস্তবতা সব দিক থেকে তার গুরুত্বটা পজিটিভই বেশি, অফকোর্স। পরে হয়তো রিয়েলাইজ করলে বা পরে হয়তো ভাবলে হয়তো তার কিছু লুফলস বেরোতেও পারে, কিন্তু বেসিক্যালি সেটাই জায়গাটা, যে প্রথমত একটা জিনিস আপনি যখন ভাববেন সেই বিষয়টা নিয়ে বিজ্ঞাপন, তখন তো আপনাকে 100% ওটায় যে এটা ঠিক বা এটা কি না, এটা যেটা আমরা মনে করি না, বিশেষ করে আমি যে জিনিসটা, যে জিনিসের বিজ্ঞাপনে আমি মনে করি যে যেটা আমাকে দিয়ে বলানো হবে বা যেটার বিজ্ঞাপন আমি করব সেটাতে আমার সমর্থন নেই, আচ্ছা, আমি সেইরকম বিজ্ঞাপন করি না, সেই মিথ্যা আমরা বলি না বা আমি বলবো না, সেটা কিন্তু আমরা করি। অনেক ক্ষেত্রে দেখা গেছে রাজনৈতিক ভোটের আগে বিজ্ঞাপন হয়, সেখানে অনেক এজেন্সির কথা আমি জানি, যেখানে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের বিজ্ঞাপন একটি এজেন্সি করবে,
এজেন্সি তখন তার ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে বা সমস্ত ডিপার্টমেন্টে বলল যে আমরা এই দলের বিজ্ঞাপন করব, ঠিক করেছি, তারা আমাদের বলেছে করতে। আপনাদের মধ্যে কেউ যদি এই দলকে সমর্থন না করেন বা মনে করেন এদের বিজ্ঞাপন করবেন না, তাহলে করবেন না। জোর করে করলে সেই বিজ্ঞাপন হবে না। অর্থাৎ যাদের সমর্থন আছে তারাই বিজ্ঞাপনটা ভালো করতে পারবে। সেইভাবেও যে কোনো প্রোডাক্টে, একটা কাঁচের প্লেট যদি বলে যে এটা আনব্রেকেবল, ভাঙা যায় না, সঙ্গে সঙ্গে সেটা ভেঙে দেখতে হবে যে সত্যি খুব না মিথ্যে। সুতরাং যদি ভেঙে যায় তাহলে আমি সেই বিজ্ঞাপনটা করলে তার কোনো লাভ হবে না, তার কাছ থেকে আমি পয়সা রোজগার করলেও তার কোনো লাভ হবে না, আর আমারও কাজটা বেশি দিন থাকবে না। মানে এথিক্যাল গ্রাউন্ডটাও তো ঠিক রাখতে হবে। সুতরাং যেটাই করি না কেন সেটা আমি একটু 2 পয়সা বাড়িয়ে বলতে পারি, কিন্তু মিথ্যে বলবো না। আচ্ছা, তার মানে এই সততাটাও থাকা দরকার। এবং ডেফিনেটলি থাকা। এবং বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে দেশে বিদেশে প্রচুর ঘুরেছেন, তাই নিয়ে আমরা মঙ্গলে উষা বুধে পা, আমরা একটা ট্রাভেল রাইটিং, এটা আমি দেশে বিদেশে, দেশের কথাও আছে, পাশাপাশি দেশের কথাও আছে, আবার ইউরোপ আমেরিকা সবই আছে। এই ঘোরা ব্যাপারটা এই কারণেই আমি এটা লিখেছি। এটার কারণ হচ্ছে যে ভুলে যাওয়ার আগে কিছু জিনিস, যে অভিজ্ঞতাগুলো লিখে দেওয়া উচিত। আর আরেকটা জিনিস হচ্ছে এই অভিজ্ঞতাটা আমি একেবারেই সোজা সহজ ভাষায় লিখেছি, এবং লিখেছি এই কারণেই যে বিজ্ঞাপনের চোখ থেকে, বিজ্ঞাপন যে সৃষ্টি করছেন তার চোখ দিয়ে গ্রিস বা রোম বা ইটালি বা প্যারিস বা আইসল্যান্ড এগুলো দেখা, তার মধ্যে কিন্তু একটা অন্য ব্যাপার আছে, এর মধ্যে ইতিহাসও ভীষণভাবে আছে। একদম, আমরা একেবারে আলোচনার প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছি। এক দু কথায় যদি আপনার যারা অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ডে, অ্যাডভার্টাইজিং ফিল্ডে আসতে চায়, তাদের যদি এক দু কথা কিছু বলতে চায়। সবচেয়ে মূল জিনিসটা হচ্ছে, প্রধান জিনিস হচ্ছে চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান খোলা রেখে সৃষ্টি করতে পারছি কিনা, অর্থাৎ কবিতা লিখতে পারলেই আমি গান লিখতে পারি না বা বিজ্ঞাপন করতে পারি না, সেটা নয়। সাধারণ কথায় সাধারণভাবে কিছু বলতে পারি কিনা। যেরকম অনেক বই আছে, বাংলা বই আছে, ইংরেজিতে অনেক বই আছে, সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, এগুলো পড়া উচিত। এর ঝরঝরে লেখা, এদের লেখার যে ভঙ্গি বা নমুনা, সেইগুলো মনে রাখার মতো। এবং যে কারণে এদের এত মানুষ পড়েন, তাদের যদি পড়েন তাহলে আমি সেই ভাষায় যদি বিজ্ঞাপন রচনা করি তাহলে লোকে পড়বেন। এইটা একটা আর এক্সপিরিয়েন্স আমার মনে হয়। একদম, অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের বিষয় ছিল অ্যাডভার্টাইজিং ক্যারিয়ার, সেটা নিয়ে এতক্ষণ আলোচনা হলো। যারা এই ফিল্ডে আসতে চান তারা অবশ্যই আসবেন এবং ভালো ভালো কাজ করবেন আগামী দিনে, সেটা আমরা চাই। হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসকে এইভাবেই সঙ্গে রাখুন, আগামী দিনে অবশ্যই নতুন বিষয় নিয়ে ফিরবো। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে রাখুন কলকাতা দূরদর্শনকে।